ঘন্টার মধ্যে সরকারের 2 মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো, আর তাতে 29 জানুয়ারি পাল্টে যায় তার পচন। এবার তিনি বললেন, নির্বাচনে কোনো ব্যালট বাক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক, গোয়েন্দা রিপোর্ট বলছে শঙ্কার কথা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে। তাদের রিপোর্টগুলোতে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে। এতে বিস্ফোরণ, আগুন, ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে, যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এর মধ্যে কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে, বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এসব গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর, সেনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন। আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন। গত 22 জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন। 22 জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায়, 27 জানুয়ারি রংপুর ও রাজশাহী, 28 জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ 29 জানুয়ারি কক্সবাজার ও সিলেট সফর করেন। এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন। সেনা প্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে। সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, আর সেই শব্দটি হলো কচুক্ষেত বা উত্তরপাড়া। বিশ্লেষকরা মনে করেন, অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই, কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যেমনটি ছিল 1/11 পর ফখরুদ্দিন সরকারের সময়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। অতীতে জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে। আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই।
নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মোতায়েন করা হবে। কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী ও খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন, তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা চলে যান, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে, তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছর খানেক আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সেটি ছিল শুধুই তার কথার কথা? লক্ষণীয় বিষয় হলো, জেনারেল ওয়াকার আইন শৃঙ্খলা বৈঠকে নিজেই বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 37.6% এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো, অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই। আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে, তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন, সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্ন হলো, যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে, সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন? তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে? বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। তিনি 29 জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে। নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাক্কালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের প্রতিটি পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখান থেকে আসা বিশাল আর্থিক ও সম্মানজনক প্রাপ্তি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় এবং বিশ্বজুড়ে পেশাদারিত্বের যে স্বীকৃতি সেনাবাহিনী পায়, তা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাইবেন না বর্তমান সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনে বড় ধরনের কারচুপি হয় আর তাতে সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তার শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। সূত্রগুলো বলছে, 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিষয়টি জেনারেল ওয়াকারের নজরে এনেছেন। এমনিতেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আন্তর্জাতিক মহল এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। সেনা সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধানকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে। দর্শক, সরকারের আশ্বাসের বিপরীতে মাঠের যে রণমূর্তি দেখা যাচ্ছে, তাতে জেনারেল ওয়াকারের ভূমিকা হবে অত্যন্ত পিচ্ছিল পথে হাঁটার মতো। তিনি যদি খুব কঠোর হন, তবে তার সামরিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে। আবার যদি তিনি খুব নরম থাকেন, তবে দেশ এক ভয়ঙ্কর সংঘাতের দিকে চলে যেতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি।
উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন।